আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের 30টা ক্লাস দিব বলেছিলাম আমি। তারই ধারাবাহিকতায় আজকে আছি 3 নম্বর ক্লাসে। আগের ক্লাসগুলো না করে থাকলে তুমি এখনই ক্লাসগুলো করে পিডিএফগুলো কালেক্ট করে নাও এবং আজকের ক্লাসটা করে দেখো যে আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো কত চমৎকার। আজ কথা বলবো সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, ভাষা আন্দোলন নিয়ে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90%। সো আমরা শুরুতে যদি দেখি, এখানে আমরা পাবো তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের ক্ষেত্রে একেবারে শুরুর দিকে অনেক অগ্রণী ভূমিকা পালন করে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এটা একটু জানি যে ভাষা আন্দোলনের প্রথম প্রয়াস বলা হয় এই তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠনকে। তাহলে প্রথমে মাথায় রাখতে হবে তমদ্দুন মজলিস কি, সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং যেটা ভাষা আন্দোলনের ক্ষেত্রে একেবারে শুরুর দিকে দায়িত্ব নিয়েছিল। পরের যে জিনিসটা সেটা হচ্ছে এর অবস্থান হচ্ছে আজিমপুর, ঢাকায়। অর্থাৎ আমি থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের থেকে আজিমপুর খুবই কাছে এবং সেখানেই তমদ্দুন মজলিস তৎকালীন সময়ে গঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। তার মানে একটু খেয়াল করে দেখো, এই তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতাকে আবুল কাশেম। আবুল কাশেম তিনি কোথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। এবং কবে হয়েছিল? 1 সেপ্টেম্বর 1947। তাহলে এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1 সেপ্টেম্বর 1947 সালে এই তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল। তুমি দেখতে পারো এখানে অনেক মানুষ থাকতো তৎকালীন সময়ে ভাষা আন্দোলনের জন্য। এইটা ছিল বাঙালির পক্ষ থেকে প্রথম প্রয়াস। পরবর্তী টপিকে যদি যাই, দেখো গণপরিষদে বাংলার দাবি করেছিলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। এইটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন বাংলাদেশের যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে আসে। সো এই ক্ষেত্রে দেখো, পাকিস্তানের গণপরিষদে প্রথম অধিবেশন বসে করাচিতে। কবে? 1948 সালে। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে আমরা আরেকটা টপিক পেলাম। এই ধীরেন্দ্রনাথ দত্তর বাসা কোথায়? কুমিল্লায়। দেখো, ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার দাবি উত্থাপন করেছিলেন 1948 সালের 23 ফেব্রুয়ারি। তাহলে দেখো 1948 সালে, প্রথমে 1947 সালকে আমরা দেখলাম তমদ্দুন মজলিস, তারপরের বছর 1948 সালে আমরা দেখতে পাই ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম গণপরিষদে পাকিস্তানের রাষ্ট্রভাষার ক্ষেত্রে উর্দুর পাশাপাশি বাংলার দাবিটা তুলেছিলেন। তারপরে দেখো আমাদের এই 21-এর প্রথম কবিতা কি ছিল? সেটা ছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। অর্থাৎ এই ভাষা আন্দোলন নিয়ে সবার প্রথম যে কবিতাটা রচিত হয়েছিল সেই কবিতার নাম কি? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে লিখেছিলেন? লেখক ছিল মাহবুবুল আলম চৌধুরী। কে মাহবুবুল আলম চৌধুরী? এই ব্যক্তিটা। প্রথম কবিতা। তাহলে প্রথম কবিতার নাম কি ছিল? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এবং এইটা যে কতবার পরীক্ষায় আসছে সেম প্রশ্নটা হয়তো বা এবারও দিয়ে দিতে পারে। প্রথম পাঠ করেন এই কবিতাটা তো হচ্ছে মাহবুবুল আলম লিখেছেন, বাট এটা প্রথম পাঠ করেন কে? সেটা হচ্ছে চৌধুরী হারুনুর রশিদ। এবং দেখো প্রথম পাঠ করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1952 সালে লালদিঘি ময়দান, চট্টগ্রামে। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যেটা প্রথম কোথায় পাঠ করা হয়? লালদিঘির ময়দান, চট্টগ্রামে। কোথায়? লালদিঘির ময়দান, চট্টগ্রামে সর্বপ্রথম এটা পাঠ করা হয়েছিল। আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো প্রথম শহীদ, এইটাও অনেকবার আসছে, যতবার স্টার লাগাইতে পারো এটাতে। যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ ধরা হয় রফিক উদ্দিনকে। তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। বিশ্ববিদ্যালয় বলতে তিনি তৎকালীন সময়ে জগন্নাথ কলেজে পড়তেন। এখন এটার নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আগে জগন্নাথ কলেজ ছিল। সো সেই কলেজে রফিক উদ্দিন পড়াশোনা করত এবং তার সাবজেক্ট ছিল হিসাব বিজ্ঞান। তার মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল রফিক উদ্দিন এবং তিনি ভাষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তারপরে দেখো প্রথম নাটক, এই ভাষা আন্দোলন নিয়ে প্রথম নাটক হচ্ছে কবর, যেটা লিখেছেন মুনির চৌধুরী। এই দেখো কবর নাটকের পোস্টারটা, একটু ভালোভাবে দেখে রাখো। আমি তোমাদের জন্য চিত্র নিয়ে আসছি যেন একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এই টপিকগুলো দেখে দেখে মনে রাখতে পারে। আর এইটা কিন্তু আমাদের ফ্রি ক্লাস, তার মানে আমাদের অ্যাডমিশনের পেইড বেচে আরও যত্ন সহকারে পড়ানো হচ্ছে, এটাই স্বাভাবিক। সো আমরা পরবর্তী টপিকে যাই। দেখো প্রথম উপন্যাস আরেক ফাল্গুন 1969 সালে 52 রক্তস্নাত ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেছিলেন এই উপন্যাসটি জহির রায়হান। তাহলে আমরা জহির রায়হানের এই জিনিসটা দিয়ে মাথায় রাখতে পারি যে আমাদের আরেক ফাল্গুন যে উপন্যাসটি সেটা ছিল ভাষা আন্দোলন রিলেটেড প্রথম উপন্যাস 1969 সালে। এবং দেখো লেখক ছিল জহির রায়হান এবং বই আকারে এটা মুদ্রিত হয় 1969 সালে। অর্থাৎ যে বছর বইটা লেখা হয় সেই বছরই সেটা মুদ্রিত হয়। এবং এটা কে লিখেছিলেন? জহির রায়হান। আরেক ফাল্গুন জহির রায়হান, মাথায় রাখবা। এবং এইটা আমাদের ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস।
পরবর্তী টপিক, প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। এই জীবন থেকে নেওয়া আমাদের কার? জহির রায়হানের। দেখো, জীবন থেকে নেওয়া, পরিচালক জহির রায়হান, মুক্তি পায় 1970 সালে। আমার সোনার বাংলা গানটি প্রথম এই চলচ্চিত্রে ব্যবহার করা হয়। আমরা যে বলি আমার সোনার বাংলা, সেই গানটি দেখো আমাদের আমার সোনার বাংলা গানটি সবার প্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়? জীবন থেকে নেওয়া। তারপরের টপিকটাতে চলে যাই, প্রথম সংকলন, 21-এর প্রথম সংকলন হাসান হাফিজুর রহমান। এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় হাসান হাফিজুর রহমানের এই টপিকটা আসে যে হাসান হাফিজুর রহমান কে, বা আমাদের এই 21-এর প্রথম সংকলন কে। সো 21-এর প্রথম সংকলন বা ভাষা আন্দোলনের প্রথম সংকলন হচ্ছে হাসান হাফিজুর রহমান। আমরা পরবর্তী টপিকে যাব, প্রথম গান ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। গীতিকার ছিলেন ভাষা সৈনিক গাজীউল হক। অর্থাৎ ভাষা আন্দোলনের প্রথম গান বা ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম গান হচ্ছে ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। কে? মানে ভাষা সৈনিক গাজীউল হক। অর্থাৎ তিনি নিজেও ভাষার জন্য সংগ্রাম করেছিলেন। সো ভাষা সৈনিক গাজীউল হক এই গানটির গীতিকার এবং সুর করেছিল তার ছোট ভাই নিজাম উল হক। অর্থাৎ তার ছোট ভাই নিজামুল হক এই গানটার কি করেছিলেন? সুর করেছিলেন। এবং গীতিকার ছিলেন তিনি নিজে, ভাষা সৈনিক গাজীউল হক। কি? 21-এর প্রথম গান বা ভাষা আন্দোলন নিয়ে প্রথম গান। ঠিক আছে, আমি বারবার ভুলে 21-এ বলছি ভাষা আন্দোলনের প্রথম গান। ঠিক আছে, সো আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে আমাদের কোর্স চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে টার্গেট করে এবং যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের একটা কোর্স আছে। যেই কোর্সে বি ইউনিট ক্র্যাশ কোর্স নাম দিয়েছি। বাংলার ক্লাস থাকবে 20টি, ইংরেজির ক্লাস থাকবে প্রায় 25টির মতো, আমরা 20টি দিয়েছি। সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে প্রায় 20টি। এবং ক্লাসগুলোর শেষে ফাইনাল মডেল টেস্ট নিব আমরা 20টা, যেন তোমাদেরকে জাজ করতে পারি। কোর্স ফি রাখছি আমরা মাত্র 3000 টাকা। ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর 2022 থেকে, কারণ এখন অনেকেরই পরীক্ষা চলতেছে। এবং ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে নিব। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ধরো একটা ক্লাস মিস করে গিয়েছো, পরবর্তীতে চাইলেই সেই ক্লাসটা আবার করে নিতে পারবা। প্রতিটা ক্লাস হবে সন্ধ্যার দিকে, সপ্তাহে প্রায় 4-5 দিন ক্লাস হবে। ক্লাসগুলোর পরে তোমাদেরকে লেকচার শিটটা আমরা পিডিএফ আকারে প্রোভাইড করে দিব। এমসিকিউ প্র্যাকটিসের জন্য আবার প্র্যাকটিস শিটও দিব। প্রতিটা টপিক শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় না বুঝলে সলভ ক্লাসে না বুঝলে টিচারের সাথে ফোনে কথা বলবো যে ভাইয়া বুঝতেছি না। তারপরেও আমরা তোমাদেরকে অতি যত্ন সহকারে পুরো অ্যাডমিশন টাইমে এই সার্ভিসটা দিয়ে যাব। অর্থাৎ কোর্সটা চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। প্রতিটা ক্লাসের মেয়াদ থাকবে প্রায় 1 ঘন্টার উপরে এবং ক্লাসগুলো সন্ধ্যার দিকে নিব। সো চাইলেই তুমি এই কোর্সে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে যেতে পারো খুবই সহজে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফটা আমি দিয়ে দিব এবং তোমরা আমাদের সাথে জাস্ট অ্যাটাচ থাকো। আমি প্রথম কমেন্টে পিডিএফ লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, ওইখানে তুমি পরীক্ষাও দিতে পারবে ফ্রিতে। দেখো, প্রথম শহীদ মিনার নির্মাণ করেন 23 ফেব্রুয়ারি 1952 সালে। অর্থাৎ ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার হচ্ছে এইটা। চিত্র আকারে দেখলে মনে থাকে বেশি। প্রথম শহীদ মিনার হচ্ছে এইটা। উদ্বোধন হয় পরের দিন 24 ফেব্রুয়ারি 1952 সালে। উদ্বোধনটা করেন কে? মৌলভী মাহবুবুর রহমান। তিনি কে ছিলেন? শহীদ শফিউরের বাবা। কে? শহীদ শফিউর। অর্থাৎ ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন শফিউর। সেই শফিউরের বাবা মৌলভী মাহবুবুর রহমান, তিনি এসে প্রথম যে শহীদ মিনার সেটার উদ্বোধন করেছিলেন। কবে? 24 ফেব্রুয়ারি 1952। তৈরি করা হয় 23 ফেব্রুয়ারি 1952 সালে। তারপরে দেখো, নকশা করেছিলেন ডক্টর বদরুল আলম ও সাইদ হায়দার এবং মিনারটি ভেঙে দেওয়া হয় 24 ফেব্রুয়ারি 1952 সালে। অর্থাৎ ওই দিনই আবার এটাকে ভেঙেও ফেলা হয়েছিল। যেই দিন উদ্বোধন করেন সেই দিনই আবার এটাকে ভেঙে ফেলা হয়েছিল। তারপরে দেখো, 21-এর প্রথম গল্প লিখেন কে? মৌন নয় এবং রচনা করেছিলেন শওকত ওসমান। এই লোকটা হচ্ছে শওকত ওসমান। ঠিক আছে, শওকত ওসমানের কথা ভালোভাবে একটু মাথায় রাখবা। শওকত ওসমান কিন্তু অনেক সুন্দর সুন্দর বই লিখে গিয়েছেন, যেমন জাহান্নাম হতে বিদায়, অনেক সুন্দর সুন্দর। সো শওকত ওসমান 21-এর প্রথম গল্প লিখেন মৌন নয় এবং শওকত ওসমান হচ্ছে এই ব্যক্তিটা, দেখে রাখবা। তারপরে দেখো, প্রথম বই হচ্ছে প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস। অর্থাৎ এই ভাষা আন্দোলন নিয়ে প্রথম বই হচ্ছে প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস। লিখেছেন অধ্যাপক আবুল কাশেম। এই যে অধ্যাপক আবুল কাশেম হচ্ছে এই লোকটি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। ঠিক আছে, তারপরে দেখেন ভাষা আন্দোলনের প্রথম গল্প হচ্ছে মন ও ময়দান, শাহেদ আলী।
দেখেন ইনি হচ্ছেন শাহিদ আলী এবং তিনি ভাষা আন্দোলনের প্রথম গল্পটা লিখেছিলেন, সেটা ছিল মন ও ময়দান। তাহলে যদি প্রশ্ন করা হয় ভাষা আন্দোলনের প্রথম গল্পটির নাম কি, সেটা হবে মন ও ময়দান, মন ও ময়দান, মন ও ময়দান। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই। প্রভাত ফেরির প্রথম গান। তাহলে দেখেন প্রভাত ফেরির প্রথম গান হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তোরে আজিকে সরিয় তারে। তাহলে দেখো এই ক্ষেত্রে রচনা হচ্ছে প্রকৌশলী মুশারফ উদ্দিন আহমেদ, সুরকার আলতাফ মাহমুদ, ইনি হচ্ছেন আলতাফ মাহমুদ। ঠিক আছে, জাস্ট এই সিনারিওটা মাথায় রাখবা। তারপরে দেখো কেন্দ্রীয় শহীদ মিনার, বর্তমানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের একেবারে পিছে অবস্থিত। সো আমরা চলো আগে এটা একটু দেখি যে অবস্থান ঢাকা মেডিকেল কলেজের একেবারেই পাশে। উদ্বোধন করা হয় 21 ফেব্রুয়ারি 1963 সালে। উদ্বোধন করেন হাসিনা বেগম, শহীদ আবুল বরকতের মা, অর্থাৎ ভাষা আন্দোলনের যে শহীদ হয়েছিলেন আবুল বরকতের মা হাসিনা বেগম এটার উদ্বোধন করেছিলেন। স্থপতি হামিদুর রহমান, সাথে ছিলেন নভেরা আহমেদ। সো এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কিন্তু আমরা প্রতিদিন যেতে আসতে দেখতে পাই, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে। আমাদের যে ঢাকা মেডিকেল আছে, ঢাকা মেডিকেলের একেবারে সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একেবারেই কাছে। সো এটা আমরা দেখতে পেলাম। আমরা পরে যদি দেখি যে দেশের শহীদ মিনার তো দেখলাম যে এটা হচ্ছে তোমার ঢাকা মেডিকেল কলেজের পাশে, বাট বিদেশের প্রথম শহীদ মিনার কোথায়? দেখো বলা হচ্ছে বিদেশে প্রথম শহীদ মিনার হয় 1997 সালে। কোথায় হয়? সেটা হয় যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ড হ্যামে। 1999 সালে স্থাপিত হয় যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম শহীদ মিনার স্থাপিত হয় জাপানের টোকিওতে 2005 সালে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় শহীদ মিনার যে নির্মাণ হয় সেটার একটা তালিকা। প্রথমে দেয়া আছে যে 1997 সালে যুক্তরাজ্যের এডিনবার্গের কথা, তারপর 1999 সালে যুক্তরাজ্যে আরেকটা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম নিজে উদ্যোগী হয়ে বিদেশে শহীদ মিনার তৈরি করেন জাপানে, এবং বিদেশের শহীদ মিনারগুলো দেখতে পারো। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে চলে যাই। বেশি চলে গেছি মনে হয়। হ্যাঁ, এই যে ভাষাভিত্তিক গান, এইটা গুরুত্বপূর্ণ, এইটা থেকে প্রশ্ন প্রায়ই আসে। সো এই পিডিএফটা সংগ্রহে রাখা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বলার অবকাশ নেই, তুমি বুঝতে পারছো। আর ক্লাসগুলো করো, এই যে ক্লাসগুলো করাচ্ছি জাস্ট 30টা ক্লাস করলে তুমি বুঝতে পারছো জিকেতে তোমার পারফরমেন্সটা কই থাকবে। এবং তুমি এই ক্লাসগুলো যদি এত চমৎকারভাবে পাও, তাহলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কত যত্ন সহকারে নেওয়া হচ্ছে একটু চিন্তা করে দেখো তো। 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু। যদি এখনও ভর্তি না হয়ে থাকো, এখনই রেডি হয়ে ভর্তির জন্য প্রস্তুতি নাও। দেখো এখানে বলা হচ্ছে ভাষাভিত্তিক গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, যেটার কথা আমরা সবাই জানি। এটা কে? গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, সুরকার শহীদ আলতাফ মাহমুদ। তারপরে দেখো ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, এটা কে? আব্দুল লতিফ গীতিকার এবং আব্দুল লতিফ সুরকার, অর্থাৎ আব্দুল লতিফ দুটোটাই করেছেন। তারপরে ভুলবো না 21 ফেব্রুয়ারি ভুলবো না, গাজীউল হক যেটা প্রথম, এবং নিজামুল হক। অর্থাৎ আমরা শুরুতে দেখেছিলাম যে প্রথম গান, ভাষা আন্দোলনের প্রথম গান হচ্ছে ভুলবো না 21 ফেব্রুয়ারি ভুলবো না, যেটা তোমার গীতিকার ছিল গাজীউল হক এবং সুরকার ছিল তার ছোট ভাই নিজামুল হক। তারপর হচ্ছে রক্তে আমার, আবার প্রলয় দুলা, আব্দুল গাফফার চৌধুরী এবং শহীদ আলতাফ মাহমুদ। এগুলো একটু খেয়াল করবা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তারপরে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, যেমন উপন্যাস আরেক ফাল্গুন 1968 জহির রায়হান, যাপিত জীবন লিখেছেন সেলিনা হোসেন। তারপরে হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি লিখেছেন সেলিনা হোসেন। তারপর আর্তনাদ লিখেছেন শওকত ওসমান। তাহলে এই টপিকটা একটু দেখে রাখতে পারো যে কোন কোন উপন্যাসগুলো ভাষা আন্দোলন রিলেটেড এবং এইগুলোর রাইটার আসলে কারা। আমার মনে হয় না যে এই 4টা উপন্যাসের নাম এবং রাইটারের নাম মানে মনে রাখা বেশি একটা টাফ। তারপর কবিতার কথা চিন্তা করলে স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ, গুরুত্বপূর্ণ কবিতা। 21 ফেব্রুয়ারি আলতাফ মাহমুদ, চমৎকার। আমাকে কি মাল্য দেবে দাও, নির্মলেন্দু গুণ। তারপর বর্ণমালা আমার, দুঃখিনী বর্ণমালা, শামসুর রহমান। সো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবা। আর বেশি বেশি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়বা। যত বেশি বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করবা, ততই দেখবা যে তুমি এই সাধারণ জ্ঞানে ভালো হচ্ছ। এবং স্বাধীন ভাইয়া তো আছে, তোমাকে হাতে ধরে এই টপিকগুলোকে বুঝিয়ে দিবে। তারপরে দেখো কবিতা কোনো এক মাকে, আবু জাফর উবায়দুল্লাহ, এটা চমৎকার একটা কবিতা। তারপর জনতার সংগ্রাম চলবেই চলবেই চলবে, সিকান্দার আবু জাফর। নাটকের কথা বলতে গেলে কবর নাটক, যেটা নিয়ে আমরা কথা বলেছি, মুনির চৌধুরী। বিবাহ মমতাজ উদ্দিন। সো কবর আর জীবন থেকে নেওয়া, এটা হচ্ছে তোমার জহির রায়হানের চলচ্চিত্র, আর বিবাহ হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদের। তারপর হচ্ছে বাংলা
শহীদুল আলম খোকন, এটাও চলচ্চিত্র। ফাগুন হাওয়ার, তৌকির রায়হান। আর প্রামাণ্য চলচ্চিত্র লেট দেয়ার বি লাইট, এটা জহির রায়হানের, এটা মাথায় রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভাষা জয়িতা, শবনম ফেরদৌসি। হৃদয় 21, সেটা হচ্ছে রফিকুদ্দিন আহমেদ। সো তোমরা বলবে যে ভাই সবগুলো মনে রাখতে হবে, ঝামেলা লেগে যায় না? তুমি এইগুলো একবার রিডিং পরে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবে যে কোন কোন জায়গা থেকে এসেছে, তাহলে এই বিষয়গুলো তোমার জন্য আরও সহজবোধ্য হবে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো, সাহিত্যকর্ম সংকলন, সাহিত্যের নাম 21 দলিল, এমআর আখতার মুকুল। তারপর হচ্ছে 21 ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান। তারপরে দেখো গল্প, 21 গল্প, জহির রায়হান। তারপর হচ্ছে প্রথম বদ্ধভূমি, রাবেয়া খাতুন। তারপর যদি প্রবন্ধ গ্রন্থ দেখো, 52 জবানবন্দি, লিখেছেন এমআর আখতার মুকুল। উৎস থেকে নিরন্তর, লিখেছেন সেলিনা হোসেন। ঠিক আছে, জাস্ট তথ্যগুলো যদি জেনে রাখো, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে দেখব আমাদের প্রায় ক্লাসটাই শেষ। সো আশা করি এই ক্লাস থেকে তুমি অনেক কিছু জেনেছো এবং তোমার বন্ধুকে একটু ভিডিওর নিচে মেনশন করে দিয়ে বলো যে দোস্ত ক্লাসগুলো কর। তুমি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো অ্যাডমিশন জার্নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির প্রিপারেশনটা ফ্রিতে নিতে পারবা। চাইলে পেইড ব্যাচে আসতে পারো। এই ক্লাসগুলো এত চমৎকার হলে পেইড ব্যাচে আরও যত্ন সহকারে পড়াচ্ছি এবং যারা টিচার তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, আসসালামু আলাইকুম।